অত্যন্ত কম। জি স্যার। ঠিক আছে, আসুক, কেউ হয়তো নামাজ টামাজ পড়বে এই জি জন্য স্যার, অনেক সময় চিকিৎসা চলে যাচ্ছে। যারা আছে ও তো যার শুরু থাকবে। যাই হোক, আমরা এখন শুরু করি। তো তোমরা শিরোনামে দেখেছো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, that will absorb energy and then consequence of the this one spectroscopy, তাই না? ইন্টারেকশন করে পরে আমরা কি তাহলে এখন এখানে আমরা এর আগে যে জিনিসগুলো পড়েছিলাম, যেখানে আমরা আইআর এবং রামান স্পেকট্রোস্কোপি মলিকুল ইনভলভ ছিল, আর এখানে আসছে আমাদের অ্যাটমিক সেলফে। যেমন ধরো আমরা সিস্টেমের মধ্যে যে কোনো সল্ট, যে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি আমি যে কোনো মেটাল অ্যাটম থেকে থাকে, সেই মেটাল অ্যাটমকে আমরা এই ফর্মে থাকতো, সালফেট, ক্লোরাইড, তোমার নাইট্রেট, যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তুমি ওভারঅল কিন্তু ওই অ্যাটমের কনসেন্ট্রেশন তুমি বের করে নিতে পারো। প্রিন্সিপালটা হলো কি রকম? প্রিন্সিপাল কিন্তু আমরা ইয়েতে পড়েছি, আমাদের ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি, আমি পড়েছি তোমাকে, সবাই কেমিস্ট্রির মধ্যে এটা প্রাণ, যে তোমার প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কি আছে, কোয়ান্টাম স্টেট, তাই না? কোয়ান্টাম এনার্জি স্টেট, সেগুলো তোমার ওই যে বইয়ে আমাদের নাম 1s 2s 2p ইত্যাদি ইত্যাদি, এগুলো যে অরবিটাল গুলো আছে সেগুলোই আলাদা আলাদা অরবিটালের এনার্জি কিন্তু আলাদা আলাদা, সেটাই কিন্তু মেইন জিনিস। তাহলে এখন আমরা থেকে ধরো 2p তে নিবে, বা 2p তে কোনো ইলেকট্রন আছে, কোনো ইলেকট্রন থাকলে সেটা 3d 4p করতে পারি, তাহলে কিন্তু ইলেকট্রন সেই লেভেলে আমি পৌঁছে দিতে পারবো। এখন যেটা কিন্তু হারিয়ে যাবে, এই সোর্স দিয়ে আমি এক্সাইট করবো, সেখান থেকে সেই এনার্জিটা রিডিউস, আমি এক্স্যাক্টলি কি পরিমাণ এনার্জি অ্যাবজর্পশন করব সেটা আমি বুঝে নিতে পারবো। তাহলে এখন আমরা very narrow absorption line by free atom. It involves মানে AAS involve the absorption of very narrow narrow line. এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই জায়গাটাতে এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেক্ট্রোস্কোপি আমরা ন্যারো লাইন পেয়েছি, আগে কিন্তু আমরা পিক পেয়েছি। যদি একটু মাইন্ডে থিঙ্কিং করো, এবং আমরা যে ইয়ে কথা বললাম রামান স্পেক্ট্রম, সেখানে কিন্তু আমরা এখানে কিন্তু অলমোস্ট লাইন ইন্টেন্সিটি, লাইন অনেক ন্যারো, মানে অলমোস্ট লাইন, কিন্তু স্টিল কিছু ব্রডেনিং হয়ে থাকে। তাহলে এখানে যে আমি যে কথাটা বললাম, এই যে ডিটারমাইনিং ট্রেস মেটাল ইন লিকুইডস, নট নেসেসারি লিকুইডস, তুমি চাইলে কিন্তু গ্যাসিয়াস ফর্মকেও আমরা কিন্তু ইন্টারোগেট করতে পারি, এটা নট গ্যাসিয়াস ফর্ম। ওকে, এটা এখানে দেখো, এই যে ফর্ম অফ দ্য মেটাল ইন স্যাম্পল, ওই যে আমি একটু আগে যেটা annotate করি, আচ্ছা, এই যে দেখো, এই যে ক্লোরাইড, নাইট্রেট, ইউ ক্যান গেট দি কনসেন্ট্রেশন অফ মেটাল। এখন এই মেথডটা বলা হচ্ছে ভেরি মাচ সেনসিটিভ, মানে খুব লো কোয়ান্টিটিকে তুমি আইডেন্টিফাই করতে পারো, as low as 1 ppb, less than, lower than
আইডেন্টিফিকেশন করতে পারো। তো পিপিবি মানে কি? পিপিবি মানে বুঝো, আমরা বলি যে 1 মিলিগ্রাম যদি 1 লিটার হচ্ছে থ্রি অর্ডার ম্যাগনিটিউড লোয়ার, তাই না? যদি 1 লিটার দ্রবণে কোনো মেটাল আয়ন দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলি পিবি, মানে 10⁻⁻৯ গ্রাম, তাই তো? 10⁻⁹ গ্রাম। ওকে, তো এটা তোমরা নিজেদের বোঝার চেষ্টা করো। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে কোনো জায়গার ভাই না বুঝলে তো এই ছোট ছোট ইউনিট গুলোকে তুমি রিয়েলাইজ করতে পারো। ওকে, এখন আচ্ছা, এটাতে কি অবস্থা? এইখানে হলো আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যদি অন্য একটা স্যাম্পলের মধ্যে একাধিক মেটাল আয়ন আছে, তুমি যে কোনো একটা মেটাল আয়নকে আইডেন্টিফাই করতে পারো। এটা ডিপেন্ড করবে ওই যে এক্সাইটেশন সোর্স, যেই মেটাল আয়ন থাকবে, যে মেটাল আয়নকে তুমি আইডেন্টিফাই করতে চাও তার মধ্যে তাদের যে বিভিন্ন অরবিটালের মধ্যে যে এনার্জি গ্যাপ আছে, সেই গ্যাপের যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ওই ধরনের ফ্রিকোয়েন্সি তুমি যদি প্রোভাইড করবে, সেই সিলেক্টিভলি সেই মেটাল আয়নের ওই পার্টিকুলার স্টেটকেই শুধু ট্রানজিট করবে ফ্রম কি বলে গ্রাউন্ড স্টেট টু এক্সাইটেড। তো আমরা জানি প্রত্যেকটা অ্যাটমিক সিস্টেম, মলিকুলার সিস্টেমের যে এনার্জি স্টেট গুলো আছে, সেগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যখন তোমার তাকে স্থানান্তরিত করো, ইলেকট্রন স্থানান্তরিত করো ওই কম্পাউন্ড বা ওই অ্যাটমিক সিস্টেমের মধ্যে, সেখানে তোমার সেটা হচ্ছে ইউনিক। ওভারঅল মলিকুলার সিস্টেম বা অ্যাটমিক সিস্টেমের যে তুমি যদি ডায়াগ্রাম এইভাবে ড্র করতে পারো যে কতগুলো শক্তি স্তর আছে, কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরের ডিফারেন্স কত, সেটা কিন্তু প্রত্যেকটা এই যে অ্যাটমিক সিস্টেমের জন্য ইউনিক। ফলে তুমি যে কোনো ডিপেন্ডিং অন দি সোর্স অফ, কি সোর্স না, ডিপেন্ডিং অন দি স্পেসিফিক ওয়েভলেন্থ that needs to be excited from the ground state to excited state, তোমার হচ্ছে সেটাই কিন্তু তোমার আলটিমেটলি ডিটারমিন করবে যে কোন পার্টিকুলার অ্যাটমকে তুমি এক্সাইটেশন করছো এবং আলটিমেটলি আইডেন্টিফিকেশন করছো। ঠিক আছে, এইখানে একটা দেখো, এখানে নট হ্যাভিং টু সেপারেট। আচ্ছা, তাহলে এখানে অ্যাডভান্টেজটা কি? তাহলে তুমি কিন্তু এগুলোকে কোনো একটা মেটালিক বা একটা স্যাম্পলের মধ্যে একাধিক মেটালিক সিস্টেম যদি থাকে, তাকে সেপারেট করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের আগের যে কথাগুলো বলছিলাম আমরা, দেখো আমরা আইআর বা রামান স্পেকট্রামের ক্ষেত্রে আমাদের কিন্তু পিওর কম্পোনেন্ট নিয়ে আমরা সবসময় কথা বলেছি। সবসময় পিওর কম্পোনেন্টেরই তুমি আইআর স্পেকট্রামটা পাবা। ওখানে মিক্সিং যদি করো বিভিন্ন স্যাম্পলে, তখন কিন্তু একটা একটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তুমি জিনিসগুলোকে বুঝতেই পারবে না, ওখানে ওভারল্যাপ করে বোঝার কোনো ওয়ে থাকবে না। কিন্তু এই জায়গাগুলোতে তোমার যেহেতু ভেরি মাচ সিলেক্টিভ এখানে, এইখানে এবং লাইন স্পেকট্রাম, একটা লাইন আর একটা লাইনের উপরে মানে তুমি অলমোস্ট কি বলে ইয়ে করার, ওভারল্যাপ করার সুযোগ নাই যদি না মলিকুলার কোনো এন্টিটি না থাকে সিস্টেমের মধ্যে, এবং যেটা ওই পার্টিকুলার ওয়েভলেন্থে ট্রানজিশন করে ওটাকে লাইনটাকে এনগালফিং করে না ফেলে। আমরা এগুলো যে বলছি, এগুলো আমরা সত্যিকার অবস্থায় যে তার স্পেকট্রোস্কোপিক নমুনাগুলো কিরকম আমরা আস্তে আস্তে কিন্তু পাবলিশ করবো, সামনে দিকে দেখতে পাবো। তারপরে এখন দেখো এখানে ওই যে তুমি যদি একাধিক টাইপস অফ অ্যাটমকে তুমি একই সঙ্গে একই স্যাম্পল থেকে আইডেন্টিফাই করতে চাও, তাহলে তোমাকে সেখানে একই সঙ্গে তো সম্ভব না। তোমাকে কি করতে হবে, একবার একটা পার্টিকুলার অ্যাটমকে চেঞ্জ করে আইডেন্টিফিকেশন করলে, নেক্সট টাইম একই স্যাম্পল তুমি তখন তো এই যে লাইট সোর্স চেঞ্জ করে তুমি দ্বিতীয় সেকেন্ড এলিমেন্টকে তুমি আইডেন্টিফাই করতে পারো, আরো যদি থার্ড এলিমেন্ট থাকে সেটাকেও আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, এইখান থেকে আমি একটুখানি কি রেখেছি যে সাধারণত অ্যাটমিক সিস্টেমে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আর অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। অ্যাবজর্পশনের সময়, এটা আমার একটা নোট, আমরা এটা লাগবে আমাদের, এটা কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এএস। তো এখানে যেটা কি হয়, স্পেসিফিক
এই যে অ্যাটমিক, এই যে কি হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পিড, লাইট অফ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ইজ পাসড থ্রু এ ফ্লেম কন্টেইনিং ফ্রি অ্যাটমস। ঠিক আছে, দ্য অ্যাবজর্পশন লাইট ইজ মেজার্ড অ্যান্ড ইজ প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন অফ দি অ্যাটম। এইটা কিন্তু তোমার এএস এর মেইন কিন্তু প্রিন্সিপালই বটে, শর্ট তুমি প্রিন্সিপাল স্টেটমেন্ট। এখানে কি হয়, লাইট অফ স্পেসিফিক ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি ইজ পাস থ্রু দি ফ্লেম। এখন ফ্লেম কোত্থেকে আসে? এই ফ্লেম আছে আমাদের, আমি এই যে অ্যাটমকে, এই যে আমাদের এলিমেন্টস এর মধ্যে অ্যাটমকে মানে এলিমেন্টকে অ্যাটমাইজ করার জন্য আমাকে ফ্লেম ইউজ করতে হয়, অথবা তুমি আর কি আছে গ্রাফাইট ফার্নেস, হ্যাঁ প্রায় গ্রাফাইট ফার্নেস, অথবা জাস্ট আমি ফ্লেম। ফ্লেম কি, তুমি আমরা যে বিভিন্ন ধরনের জ্বালানি ইউজ করি, অক্সিডেন্ট এন্ড একটা জ্বালানি, ফিউল এবং অক্সিডেন্ট, স্পেসিফিক টেম্পারেচার যদি আমরা নিই, স্যাম্পল গুলোর মধ্যে যে অ্যাটম গুলো থাকে অ্যাগ্রিগেট অবস্থায় থাকে, সেটাকে আমি ফ্রি অ্যাটমকে স্টেটে নিয়ে যেতে পারি। তাহলে তাহলে এই ফ্লেমের ভিতরে স্পেসিফিক ওয়েভলেন্থ যখন তুমি পাস করো, সেই পার্টিকুলার অ্যাটমের যে কোয়ান্টাম স্টেটের উপর ডিপেন্ড করে সে ওই এনার্জি অ্যাবজর্ব করবে, এবং আমি সেই এনার্জিটাকে মেজার করি। এই যে দি অ্যাবজর্বেন্স অফ লাইট ইজ মেজার্ড and is proportional to the concentration of atom। তাইলে যে যত বেশি পরিমাণ তোমার ওই পার্টিকুলার অ্যাটম থাকবে, যাকে আমি তার রিলেভেন্ট স্পেসিফিক ওয়েভলেন্থ দিয়ে এক্সাইট করছি, সেটাই বেশি পরিমাণ তোমার এনার্জি অ্যাবজর্পশন হবে। তাহলে সেটাই হবে তার প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলার অ্যাটমস। আর এমিশনের ক্ষেত্রে কি অবস্থা, যখন তুমি এক্সাইটেড স্টেটে সেলফে এক্সিস্ট করে, আমি এর আগের কথা ভুলে গেলাম, আসলে তো এক্সাইটেড স্টেটে নিতে হলে তোমার একটা অবস্থা লাগবে, তাকে তো পার্টিকুলার এনার্জি প্রোভাইড করতেই হবে। কিন্তু আমার এখানে কিন্তু জাস্ট এই যে অ্যাটমিক অ্যাবজর্পশনটা কিন্তু অ্যাবজর্পশনের মধ্যেই শেষ, আর এমিশনটা হলো তার পরবর্তী স্টেট, অ্যাবজর্পশনের পরের অবস্থা। হ্যাঁ, পরের অবস্থা যেখানে তোমার এক্সাইটেশনে চলে গেল, দেন সেখান থেকে যে লাইট ইমিট করে গ্রাউন্ড স্টেটের কোন ভাইব্রেশনাল কোয়ান্টাতে ফিরে আসে, ভাইব্রেশন কোন গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, সেটার উপরে নির্ভর করছে আমার এমিশন। তাহলে তাহলে এটা টেকনিক্যালি কিন্তু ডিফার করে। তাইলে এখানে হলো অ্যাবজর্পশন হলো গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাওয়ার যে প্রক্রিয়া, আর এমিশন হলো এক্সাইটেড স্টেটে গ্রাউন্ড স্টেটে ফিরে আসার প্রক্রিয়া। হুম, বা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেট, এখানে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাওয়ার প্রক্রিয়া অ্যাবজর্পশন। ওকে, তাহলে এইটা হলো জাস্ট, এগুলো আমরা ছবিতে বুঝতে পারবো। ক্রমান্বয়ে একটু গেলে লাইট ইমিটেড ফ্লেম ইজ মেজার্ড এন্ড অলসো ইজ প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন। এখানে দেখো, the intensity of light emitted by excited atom in the flame is measured and is proportional to the concentration of atom। এখন দেখো এইটার কি অবস্থা, intensity light emitted by excited atom in the flame is measured and is proportional to the concentration। তাহলে এখানে আমি emitted light কে মেজার করি, আর এখানে absorbed light কে মেজার করি। এখন আরেকটু আমাদের, এই যে একটু আগে যে বললাম, আমি যে একটা পার্টিকুলার এনার্জি স্টেট অ্যাটমকে যদি এনার্জি সাপ্লাই করি, ইলেকট্রন যেই অবস্থায় থাকে তা সে কিন্তু আরেকটা এনার্জি স্টেটে যায় এনার্জি অ্যাবজর্পশনের পরে। হুম, এই যে দেখো, সেটা হলো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এ আছে, এখান থেকে সে ঘুরে ঘুরে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 তে আসছে। এই আর কি, এই স্টেট থেকে এই স্টেটে আসছে, এখানে কোয়ান্টাম হোয়াটএভার সেগুলো। এখন তুমি বেসিক্যালি আমরা যে এই যে ইকুয়েশনটাকে কিভাবে এখানে এখানে কিন্তু অ্যাটমিক সিস্টেমের মধ্যে এখানে দেখো, atom do not in the same system molecule do as they have virtually no rotation, have no vibration rotation involved in the electronic excitation state। আমরা মলিকুলের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে মলিকুল তো একটা তোমার কি অ্যাক্সিস কে কেন্দ্র করে রোটেট করে, তাই না, 3 ডাইমেনশনে রোটেট করে, অথবা ভাইব্রেট করে, অথবা রোটেশনাল ভাইব্রেশন রো ভাইব্রেশনাল, অর্থাৎ রোটেশন এন্ড ভাইব্রেশন সেম টাইমেই হচ্ছে। কিন্তু অ্যাটমের ক্ষেত্রে সেই ধরনের কিছু না, এখানে হচ্ছে একটা, এখানে মূলত এক এনার্জি স্টেট থেকে আরেক এনার্জি স্টেটের ইলেকট্রন শুধু ট্রান্সফার হচ্ছে। এই এখানে রোটেশনও না, ভাইব্রেশনও না। ঠিক আছে, এটা ইলেকট্রনিক, পিওর ইলেকট্রনিক ট্রানজিশন। ঠিক আছে, তাহলে এই জন্যই
এই জন্যই, because there is no vibration rotational energy involved in the electronic excitation of atoms, তোমার এই যে atoms এই যে spectra consist of a few very narrow absorption lines। তার মানে এখানে যে লাইন গুলো পাই সেটা বলা হচ্ছে অনেক কম পাওয়া যায়, কিন্তু আসলে কত কম সেগুলো বেশি কম না, অনেক অনেক ক্ষেত্রে অনেক বেশি লাইনও পাওয়া যায়, সেগুলো আমরা ক্রমান্বয়ে যত আমরা সামনের দিকে যাব আমরা দেখতে পাবো। সেখানে দেখো আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, এখানে কি হয় যে আমরা যদি একটু, আমাদের ছবি তো নাই, ছবি থাকলে না ভালো হতো, ছবির কোনো, এই ছবিতে সে ধরো দিস ইজ কি 3p3s state of what, সোডিয়াম। দেখো এই যে সোডিয়াম আমার এখানে আছে কোন স্টেটে, এটা আমরা আসলে এই আমরা যে একটা ইলেকট্রন এক্সাইটেশন তো হয়, তো ইলেকট্রনিক এক্সাইটেশনের জন্য আমরা যে সোর্স ইউজ করব, লাইটের সোর্স, সেটা কিন্তু আসলে এই ক্ষেত্রে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ইউভি, আল্ট্রাভায়োলেট রেঞ্জের হয়ে থাকে। তো আল্ট্রাভায়োলেট রেঞ্জের যে লাইট, সেটা কিন্তু তোমার ইনার শেল অরবিটাল যেগুলো আছে সেগুলোতে এক্সিস্ট করে, যে ইলেকট্রন গুলো সেগুলোকে এক্সাইট করতে পারে না। শুধুমাত্র অপটিক্যাল ইলেকট্রন অর্থাৎ ব্যালেন্স শেলে অবস্থিত যে ইলেকট্রন আছে সেটাকে সে এক্সাইটেশন করে বিভিন্ন এই যে হায়ার হায়ার স্টেটে। তো এইটা যদি সোডিয়াম অ্যাটমের যদি হয় সিস্টেম, এটা সোডিয়াম অ্যাটমেরই এনার্জি ডায়াগ্রাম, মানে এইটা তাইলে অপটিক্যাল অবস্থায় যে 3s1 এই জায়গাটাতে আছে, বুঝছো? 3s1, তো 3s1 থেকে এখানে দেখো সেই বিভিন্ন জায়গায় ট্রানজিট করছে। এই যে 3s থেকে 2p, এখন দেখা যাচ্ছে 2p তে আবার দুইটা স্টেট, হ্যাঁ ইটস এ ডাবলেট, দুইটাই, মানে এটা স্প্লিটিং হয়েছে, একটুখানি এনার্জি ভ্যারি করে, এটা থেকে এটা একটু ভেরিয়েশন আছে। তারপরে ধরো এখান থেকে গেল 4s এ, 3s4s তো না, 3s4s যে এই যে 4p, এই 4p তে দেখো, এই 4p তে আছে আবার এই যে দুইটা স্টেট, এবং এর বিটুইন যে 4s 3d ইত্যাদি গুলো আছে। তারপরে দেখো এই যে 3p এগুলোতে গেল, প্রত্যেকটার দেখো ইন্ডিভিজুয়াল তোমার সে কি বলে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ, এখানে ওয়েভলেন্থ আকারে দিয়েছে না, ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থ। আমরা যে সোডিয়ামের যে লাইট, সোডিয়াম লাইট ওই যে বিভিন্ন স্ট্রিট ল্যাম্পে আছে, এই যে আমরা একটা দেখি কি 589.5, আর একটা দেখি 589 ন্যানোমিটার। তো এই যে এগুলো হচ্ছে, তাহলে তুমি আমি যে কথা বলছিলাম যে আমার গ্রাউন্ড স্টেট হচ্ছে 3s1, আমার এক্সাইটেড স্টেট হলো, ফার্স্ট এক্সাইটেড স্টেট হলো 3p, সেকেন্ড হলো 4p এন্ড 5p। এইখানে কিছু নোটেশন গুলো আছে, এই নোটেশন গুলো কি, এখানে দেখো যে 2s হাফ, মানে 2s হাফ একটা সুপারস্ক্রিপ্ট এন্ড এটা হলো সাবস্ক্রিপ্ট, আর এটা হলো ধরো আমার অরবিটালের নোটেশন, হ্যাঁ। কোন নোটেশনে কি গেল, এখন দেখো এক্সাইটেড স্টেটের নোটেশন, এগুলো বুঝছো, এক্সাইটেড স্টেটের নোটেশন। তাহলে এই নোটেশনে কি মিন করে দেখো, একটা টু, এটা তো একই। এখন এগুলো আসছে কোত্থেকে বলতো, এই জিনিসটা আসে এই যে ফার্স্টের যে ইয়েটা, যে সুপারস্ক্রিপ্ট, সেটা হচ্ছে 2s+1, মানে এই 2s+1 মানে এই 2s+1, এই 2s কোথেকে আসলো, 2s মানে হচ্ছে সামেশন অফ দি স্পিনস ইনভলভ, সামেশন অফ দি স্পিন ইনভলভ হোয়াট, ফ্রম গ্রাউন্ড স্টেটের স্পিন এবং এক্সাইটেড স্টেটের স্পিন। তাইলে এই যে 2s+, আমার এখানে লেখা উচিত ছিল 2s+1, আচ্ছা হ্যাঁ 2s+1, তাহলে 2 তো রাখো, আর s টা হচ্ছে সামেশন অফ দি স্পিন ইনভলভ ইন দি ট্রানজিশন। তো গ্রাউন্ড স্টেটের স্পিন যদি সে ধরো +1/2 হয়, এক্সাইটেড স্টেটে গিয়ে যদি সে একই ডিরেকশনে থাকে, তাহলে সেটা কিন্তু +1/2 হবে। আর যদি এক্সাইটেড স্পিনটা যদি রিভার্স হয়ে যায়, তাহলে কিন্তু তার ভ্যালু হবে -1/2। ঠিক আছে, ডিপেন্ডস করবে, তাইলে এটা কি সেটা এক্সাইটেড স্টেটে গিয়ে মাইনাস রিভার্স হলো স্পিন, তাহলে কিন্তু তখন টোটাল এস এর পরিমাণ হয়ে যাবে 0, তাই না, একটা +1/2 আর একটা -1/2, 0 হয়ে গেল।
তাহলে 0 × 2 সেক্ষেত্রে 0 আর ওভারঅল 1, কিন্তু সেটা তা না। এখানে কি হয়েছে, এখানে এটা 2 হয়েছে, সেটা কিভাবে হলো? হুম, এইটার কি 2s+1, তাহলে এই 2 গুলো কোত্থেকে আসলো? আমরা এই 2 তে তো আমরা বলবো কি করে? আবার দেখো এটা তাহলে কি, আমি যদি এটাকে তুমি যদি সেম ডিরেকশনে হয়, তাহলে হাফ প্লাস হাফ কত হবে? হাফ প্লাস হাফ 1, 1 কে আমি 2 দিয়ে গুণ দিলাম 2, তাহলে 2s+1 বলছি না? এটা প্লাস 1 টা গেল কই, নাকি সে জাস্ট 2s? হুম, ওটা তো 2s দেখা যাচ্ছে, কিন্তু 2s+1ই তো আমার যতটুকু আমি মনে আছে। এর আগে আমরা আর একটু যাই। আচ্ছা, এইখানটাতে দেখো, এটা তো আমরা এই ব্যাখ্যাটা এখনো আমরা ক্লিয়ার করতে পারি না, আমরা আসছি। কিন্তু এটার কি অবস্থা? এটা হচ্ছে এল, ক্যাপিটাল এল প্লাস মাইনাস এস, যে ক্যাপিটাল এল মাইনাস এস, এখানে একই অবস্থায় যে এল এর মান, এল এল এলটা হচ্ছে তোমার এই যে পি এর ভ্যালু কত এখানে? পি ইকুয়াল টু 1, ঠিক আছে, 1। আর এস এস, এই যে এসটা হচ্ছে তোমার ওই যে এই যে S1 প্লাস S2, S1 প্লাস S2, আর একটা হলো যে S1 মাইনাস S2, এইটার ভ্যালু। এই যে দেখো একবার S1 প্লাস, আমরা আরেকটু আগ থেকে আসতে হবে, এটা না ক্লিয়ার হবে না তো। আমরা এখানে কোনখানে লিখেছি জিনিসগুলো, এই যে আমরা যে স্পিনের কথা যে আগে বললাম। আচ্ছা, এখানে যে এটা বলেছি যে দেখ না, এটা এখান থেকে আমরা বললাম নাকি, এই যে এটা ট্রানজিট করে আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখালাম ভালো। অনুরূপ ভাবে তুমি বিভিন্ন অ্যাটমিক সিস্টেমে, এই যে এখানে দেখো, এখান থেকে আপার লেভেলে আমরা গ্রয়টিয়ান ডায়াগ্রাম, এটাকে বলে গ্রয়টিয়ান ডায়াগ্রাম। এই যে তুমি একটা অ্যাটমিক সিস্টেমের মধ্যে বিভিন্ন ট্রানজিশন লাইন গুলোর যে ম্যাপিং করে পাও, সেটাই হচ্ছে এই যে গ্রয়টিয়ান ডায়াগ্রাম। আমরা সোডিয়ামের গ্রয়টিয়ান ডায়াগ্রামটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো এখান থেকে গিয়ে আমরা যে কথাটা বলতে চাইলাম, যে ওই যে ব্যাখ্যাগুলো, এখানে দেখো, আমার যদি এই যে গ্রাউন্ড স্টেটে, আমার ইয়ে যদি হয়, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সে এক্সাইটেড স্টেটে গেল, তার স্পিন কিন্তু রিভার্স হয়েছে, এখানে দেখো স্পিন রিভার্সাল হলো। স্পিন রিভার্সাল হলে তাকে আমরা কি বলবো? ওই যে 0+1, তাই না? স্পিন রিভার্সাল, এখানে স্পিন রিভার্সাল হলো ওভারঅল স্পিন ভ্যালু হচ্ছে যে S1 মানে প্লাস হাফ মাইনাস হাফ, 0 হয়ে গেল। 2s+1, এটা হচ্ছে 2s+1, 0+1, সেই ভ্যালুটা হচ্ছে 1। এটাকে বলি আমরা সিংলেট, এই সিংলেট ট্রানজিশন, এই যে সিংলেট স্টেট, মানে এক্সাইটেড স্টেটে গিয়ে স্পিন রিভার্স করা হলো, করার কারণে এই সিংলেট স্টেট, তোমার সিংলেট স্টেট এক্সিস্ট করছে। আর এক্সাইটেড ট্রিপলেট স্টেটটা কি রকম? যে মানে সিংলেট স্টেটের গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনের স্পিন এক্সাইটেড ইলেকট্রনের স্পিনের রিভার্স। আর এক্সাইটেড ট্রিপলেট স্টেট ফরমেশনের ক্ষেত্রে দেখো, সেখানে হচ্ছে এই যে এক্সাইটেড স্টেটের যে স্পিন, গ্রাউন্ড স্টেটের এক্সাইটেড স্টেটেরও সেই স্পিন। ফলে এখানে কি হবে? আইদার প্লাস প্লাস হাফ 1, তাই তো, প্লাস হাফ এটা 1 থাকছে, 2 × 1 2 প্লাস 1, এই যে এইখান থেকে এই ট্রিপলেট কথাটা আসছে। তাহলে এখানে 3 আসছে, এই যে 2s+1 থেকে 3 ভ্যালু আসে, এইখানে তোমার 1 আসে, এই জন্য সিংলেট স্পিন। এখন দেখো, এই যে এটাকে আমরা বলি প্যারালাল স্পিন। এই প্যারালাল স্পিনের যে বিষয়গুলো হয়, যে এরকম ট্রানজিশন হলে সেটা প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে, এবং তার ট্রানজিশন প্রবাবিলিটি কিন্তু লো ইন কম্পেয়ার উইথ তোমার এই সিংলেট স্টেট ট্রানজিশন। বুঝেছো? এই যে ডায়াম্যাগনেটিক সিস্টেম, মানে পেয়ার্ড স্পিন থাকলে পরে সেটা ডায়াম্যাগনেটিক হয়, এবং সেটার তুলনায় এই যে প্যারালাল স্পিনের ট্রানজিশন প্রবাবিলিটি লো। এখানে কি বলা হচ্ছে? অ্যাবজর্পশন ফিল্ডস আর সেভারাল অর্ডারস অফ ম্যাগনিটিউড লেস ইন্টেন্স দেন দি সিংলেট ট্রানজিশন এক্সাইটেড স্টেট অফ লোয়ার এনার্জি। তাইলে এই জিনিসটা হচ্ছে, তোমরা যে কথা ট্রানজিশন প্রবাবিলিটি লো, মানে তার এই পিকটা আসলে অলমোস্ট দেখাই যায় না, ইনভিজিবল থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা যে এই যে এই দুইটা ঘটনার কারণে
এখন দেখো আমরা যে কি করছি, যে আমরা একটা পি অরবিটালস এর যে ওই যে লেভেলস আমরা হাইড্রোজেনের এর জন্য সোডিয়ামের জন্য দেখলাম 589 আর একটা হলো 589.5 কেমন। তো সেই যে এনার্জি স্প্লিটিংটা কেন হয়, স্প্লিটিং হওয়ার কারণটা কি? স্প্লিটিং হওয়ার কারণ এই হিসাবে আসে, এই যে দেখো আমরা যদি এই স্টেপে একটু পড়ি, into two levels that differ but slightly in energy shown in figure nature. This difference is rationalized by assuming an electron spins that its own axis and the direction of the motion may either be the same as or opposed to its orbital motion. তো দেখো ইলেকট্রন itself কিন্তু ইলেকট্রন itself তোমার স্পিনিং করে তার নিজের অ্যাক্সিসের উপরে, এন্ড অরবিটের মধ্যে দিয়ে সে কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে সে প্রপাগেট করে, অরবিটের ভিতরে একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে। এখন যে স্পিন ইটসেলফ, তার অ্যাক্সিসের উপর স্পিন ইটসেলফ এন্ড অরবিটাল মোশন, এই দুইটার যদি ডিরেকশন একই দিকে হয় এক ধরনের এনার্জি হবে। আবার অরবিটাল মোশন এবং ইলেকট্রনের স্পিনের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে তাদের এনার্জি আলাদা হবে, একটা কথা আলাদা হলো। তাহলে এই দুইটা সিচুয়েশন এক্সিস্ট করে বলেই এই সিচুয়েশন হয়। তাহলে আমরা দেখি এনার্জি কখন বেশি হয় কখন কম হয়। ওয়েভলেন্থ যেটার কম সেটাই তো হায়ার এনার্জি। তাইলে এখন আমরা একটু দেখি সেখানে এই যে both the spin and the orbital motion create magnetic fields as a result of the rotation of the charge carried by an electron. The two field interacts in an attractive sense if these two motion are in opposite direction. দেখছো অরবিটাল মোশন আর স্পিন রোটেশনের যে এনার্জি সেটা যদি অপোজিট হয় সেটাকে আমরা বলছি রিপালসিভ সিচুয়েশন, তাই না? অপোজিট ডিরেকশন এই রিপালসিভ ফোর্স জেনারেটেড। তাহলে আর কারণ ভাইস ভার্সা হলো কি, যদি সেম ডিরেকশনে হয় সেটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে হোয়েন দি মোশন আর প্যারালাল, এই যে আমরা যেটা বলছি একই ডিরেকশনে, হোয়েন দি মোশন আর প্যারালাল মানে যে as a consequence, the energy of the electron whose spin appears its orbital motion opposes its orbital is slightly smaller than that one which is the motion are alike. সোজা কথা হলো যারা অপোজিট বিষয়টা, যে অপোজিট ফোর্স বা রিপালসিভ ফোর্স এক্সিস্ট করে, রিপালশন করতে আসে যে বিকজ অফ দি কি বলে কি বলবো, সিঙ্ক্রোনাইজ না আর কি, কি সিঙ্ক্রোনাইজ না, স্পিনের রোটেশন এবং তার অরবিটাল মোশন, এই দুটো যদি সিঙ্ক্রোনাইজ না হয় একটা একটার অপোজ করে, আর ওয়েভ নাম্বার বা ওয়েভলেন্থ শর্টার হবে বা ওয়েভ নাম্বার হায়ার হবে। এই জিনিসটাই তোমরা একটু এখানে আমি দিয়ে দিব, এগুলো তোমরা পড়বা। ওকে, তাহলে এখন আহ এটা গেল। তাইলে এখন দেখো আমরা যদি একটা সিস্টেমকে নিয়ে এই যে 3s থেকে 3p তে এখানে যে আমি বললাম, এই ফার্স্টে এটার ভিতরে আরো কিন্তু কিন্তু বেসিক জিনিসপত্র এখানে রয়ে গেছে। এই যে দেখো 1s নট, এই যে 1s নট এটা কোত্থেকে আসে? 1s নট যে 3s এর 1s নট, এটা এটা কার? এনার্জি লেভেল অ্যাবজর্পশন অফ ম্যাগনেসিয়াম। ও বাবা, দেখছো ম্যাগনেসিয়ামের যে 173 লাইনস আর লিথিয়ামের 30 তে দিতে, ক্রোমিয়াম নাকি এটা সিজিয়াম 645, ক্রোমিয়ামের 2277, মানে এগুলো হচ্ছে নাম্বার অফ লাইনস। কি পরিমাণ লাইন জেনারেট করে, আগে দেখ বলছিলাম ফিউ লাইন দেখা যায়, ফিউ না অনেক বেশি লাইন। এগুলো কোত্থেকে আসে সেগুলো এই বোঝার চেষ্টা করো। আমরা একটু দেখি, এই যে সোডিয়াম এর ক্ষেত্রে যদি ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন আছে না ভ্যালেন্স শেলে, তো ভ্যালেন্স শেলে দুইটা ইলেকট্রন থাকার ফলে সে দেখো সে এখান থেকে কিভাবে প্রপাগেট করে সিরিজ গুলো। এই যে 3s থেকে সে 3p তে এবং 4s। আচ্ছা, এখন এগুলোর এই যে এস থেকে এস এ যখন ট্রানজিশন হয় আমরা তাকে এইভাবে করি, নোটেশন দিই। এস থেকে পি তে গেলে এই যে এই নোটেশন, এবং এস থেকে ডি তে গেলে এই নোটেশন,
এস থেকে এফ এ গেলে এই ধরনের নোটেশন আমরা অ্যাপ্লাই করি। এখন এই নোটেশন গুলো আসছে থেকে, এটা তো আমরা বলছিলাম 2s+1। তো এটা 2s প্লাস একটা সিঙ্গেল ইলেকট্রন যদি আমার ট্রানজিট করে, এটা ডাবল সিস্টেমে আমি না গিয়ে আমার ইয়েতে থাকা ভালো। কি বলে, একটা সিঙ্গেল ইলেকট্রন জাস্ট সোডিয়ামের জন্য সেই জায়গায় থাকে। তো সোডিয়ামের জন্য আমি যদি বলি, এই যে এখানে ডাবলেট কি করে হলো, 2s+1 ডাবলেটটা হয় কি করে? বুদ্ধি, আমি তো 2s+1 তো লিখছি যে 2s+1, ওইখানে 2s+1 যদি হয় তখন এটা কি করে ডাবলেট হচ্ছে কেন? হুম, হাফ, এখানে হাফ ডাবলেটটা কি করে হচ্ছে? 2s, এখানে একটা ইলেকট্রন ইনভলভ, একটা ইলেকট্রন যদি ইনভলভ হয় ওইটার আইদার হাফ প্লাস, আচ্ছা প্লাস দেন 1, ওকে, সিঙ্গেল ইলেকট্রন। তাহলে এইখানে তো আমার আসলে সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিশন, বুঝছো, যে আমার 3s1 থেকে যে ইলেকট্রনের ট্রানজিশনটা হলো, সেটা তো আমার ওখানে একটাই ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে তার সেই যে স্পিন ভ্যালু, সে কিন্তু +12 × 2, মানে 1 আর +1, সেখানে আমরা এখানে ডাবলেট পেলাম। আর এই যে এস এর ভিতরে আমার এল এর মান হচ্ছে কত? এল এর মান হচ্ছে 0। আর এস এর মান এগেইন এই যে এস এর মান হচ্ছে আবার হাফ। এই যে আমরা তো পেলাম এটার এই যে একটা সিঙ্গেল এস, সেই কারণে আমি 0+½ সেই হাফ। এইখানটাতে একটা বোঝা গেল সেটা। এটার ক্ষেত্রে কি অবস্থা, এই যে দেখো একটা হলো +½ এই যে +s, আর একটা হলো -s এর বিষয় আছে। তো আমার এল এর মান এখানে কত? এই যে যখন পি অরবিটালে ট্রানজিশন হয় এস থেকে, তখন আমার এল এর মান, এটা তো ডাবলেট, প্রত্যেকটা ক্ষেত্রে আমি ডাবলেটেই পাবো। এর ক্ষেত্রে এই যে সোডিয়ামের অ্যাটমিক ট্রানজিশনের ক্ষেত্রে সব সময় আমি কিন্তু ডাবলেটই পাবো, বুঝছো, ডাবলেট পাবো। অর্থাৎ এস থেকে এস এ ট্রানজিশন গেলে দুইটা লাইন, পি তে গেলেও দুইটা লাইন। কিন্তু এইখানে এই যে ডাবলেট পেলেও এটার কিন্তু কোয়ান্টাম ভ্যালু হাফ। আরেকটার ক্ষেত্রে কি অবস্থা, আরেকটা 0-½ এটার কোন ধর্তব্যের মধ্যে আসলে এস থেকে এস এ কোন ট্রানজিশন হয় না। সিলেকশন রুলে এস থেকে এস, পি থেকে পি, ডি থেকে ডি, এগুলো ফরবিডেন ট্রানজিশন। এটা জাস্ট আমরা তোমার কি ট্রানজিশন স্টেটের কতগুলো এই যে নোটেশন, সেই সেন্সে আমরা সেটা ধরছি। এখন ধর পি তে ধরো দুইটা লাইন যে আমি পেলাম, এস থেকে পি তে যে গেল, সেই ট্রানজিশনে আমার কি হলো, ডাবলেট, ঠিক আছে। আমার এস থেকে পি তে গিয়েছে একটা ইলেকট্রন, সেখানে আমার আমি আমি পেলাম যে হাফ ভ্যালু, সেটা হলো তো আর পি, এই যে এখানে এল প্লাস মাইনাস এস, তো এল এর মান হচ্ছে পি এর ক্ষেত্রে 1, +½ যখন হচ্ছে, -½ যখন হচ্ছে 1 - ½ মানে হাফ। আবার আমি বলছি এই যে হাফ, এটা 1 +½ এই যে 1+½ এই যে 2/3 হলো, 2/3। তাহলে এই যে 2p2/3, এটা আরেকটা নোটেশন। ডি এর ক্ষেত্রে কি অবস্থা হবে? ডি এর ক্ষেত্রে দেখো ডাবলেটটা ঠিকই আছে, আর সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা হচ্ছে ডি, মানে এল ইকুয়াল হচ্ছে আমার 2, 2 - ½ কত হলো, এই যে 1.5, আর 2+½ এই যে 2.5। বুঝতে পেরেছো এই নোটেশন গুলো? এইভাবে তোমার যত তোমার এই যে আপার লেভেল গুলো আছে, তুমি যদি এই যে পার্টিকুলার দেখো, এই ট্রানজিশনের যে এনার্জি গুলো ইনভলভ, সেগুলো যদি প্রোভাইড করো, তাহলে তুমি এই ট্রানজিশন গুলো পাবে, এই লাইন গুলো পাবা, ঠিক আছে। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, সেখানে আরো বেশি লাইন পাওয়ার কারণ কি, এখানে যে দুইটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, সেখানে কিন্তু দুইটা সিরিজ প্রপাগেট করবে। একটা তোমার ওই যে আমরা দেখতে চেষ্টা করছিলাম, এই যে একটা হবে তোমার সিংলেট সিরিজ, আর একটা হবে ট্রিপলেট সিরিজ। তো সেখানে সিংলেট সিরিজে ট্রিপলেট সিরিজের বিষয়গুলো কোত্থেকে আসে সেগুলো একটু তোমরা পড়ে নিও। আমরা শুধু সোডিয়াম নিয়ে
থাকো, আমি তোমাদেরকে বই রেফার করব, সেই বইতে এটারও কিছু বর্ণনা পাবা। কিন্তু প্র্যাকটিসটা তোমাকে করতে হবে যে এখানে ট্রানজিশন হওয়ার ফলে যে এখানে থ্রি থেকে আসবে, এখানে দুইটা ইলেকট্রনের বিষয়গুলো বিবেচনায় আসছে, আর এখানে শুধুমাত্র একটা ইলেকট্রনের বিষয়গুলো বিবেচনায় আসছে। এগুলো দেখে নিও। আচ্ছা, আমরা হলো মূলত এখন যে কথাটাই বললাম, এটা হচ্ছে গয়েটিয়ান ডায়াগ্রাম। তুমি কিভাবে, হোয়াট ইজ, তোমাকে যদি বলে হোয়াট ইজ গয়েটিয়ান ডায়াগ্রাম, ইটস এ এনার্জি ডায়াগ্রাম এক্সিস্ট ইন অ্যান অ্যাটমিক সিস্টেম, তাই তো? এনার্জি ম্যাপিং সিস্টেম ইন অ্যান অ্যাটমিক, ইন অ্যান অ্যাটম, এনার্জি ম্যাপিং সিস্টেম ইন অ্যান অ্যাটম। ইটস আলটিমেটলি দিস ইজ অ্যাকচুয়ালি যে গয়েটিয়ান ডায়াগ্রাম অফ সোডিয়াম। সেটা এখানে যে দেখো, 3p 3s twice 3p and 3s as big for the addition you have that করে নিও। ওকে, তো এনার্জি ডিফারেন্স গুলো জাস্ট একটা দুইটা কোয়ান্টাম স্টেটের ডিফারেন্স, তাই তো? বিভিন্ন স্টেটের যে এনার্জি ডিফারেন্স তোমাকে যদি বের করতে বলা হয়, তুমি এখানে যে এটাকে যদি আমি বলি এটাকে যদি বলি বলি আমি ই নট, আর এটাকে যদি বলি ই ওয়ান, তাহলে ডেল ই হবে ই ওয়ান মাইনাস ই নট। তুমি অন্য এই একই ভাবে তুমি দুইটা স্টেটের, যে কোনো দুইটা স্টেটের এনার্জি ডিফারেন্স ক্যালকুলেশন করতে পারো। এটাই এখানে দেখিয়েছে, এখানে এগুলো পড়ে নিবে। ঠিক আছে, এখন আমরা যে, এখন তো বিষয় হলো পপুলেশনের বিষয়, যে আমি ইলেকট্রন যে এক্সাইট করব, একটা আমার একটা অ্যাটমিক সিস্টেমের মধ্যে তো তোমার আহ, তোমার কি আহ, একটা সিঙ্গেল অ্যাটমকে যখন নিব, তখন কিন্তু ফাইন, তখন তো একটা অ্যাটমকে নিয়ে আমি ডিল করছি। কিন্তু আসলে এই সিস্টেমের মধ্যে কিন্তু তোমার হিউজ নাম্বার অফ অ্যাটমস আর ইনভলভ, তাই না? আমি যদি একটা চাঙ্ক অফ সোডিয়াম নিই, সেখানে বেশ, না আমি জানি না আসলে কতগুলো, এক মৌলের ভিতরে তো অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, ঠিক আছে? তো এখন তুমি সেই অবস্থায় তুমি যদি পার্টিকুলার এনার্জি অ্যাপ্লাই করো, হিউজ এনসেম্বল অফ অ্যাটমিক অ্যাগ্রিগেশন, তাই না? অ্যাগ্রিগেশন না, আমি ওগুলো অ্যাটমিক স্টেট, স্টিল আমার তার পপুলেশন তো আমি জানি না আসলে কতগুলো আছে, তাই না? ইট কুড বি 10 মিলিয়ন, ইট কুড বি 5 মিলিয়ন। তাহলে এইখানে এই যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা, এটা আগেও আমি তোমাদের কোন ক্লাসে বলেছিলাম, যে তুমি যদি স্পেসিফিক এনার্জি প্রোভাইড করো স্পেসিফিক কোয়ান্টার, সেখানে তোমার যে ওই এনার্জি অ্যাবজর্পশন করে যে হায়ার স্টেটে যাবে, সেটা তোমার এই যে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন দ্বারা প্রভাবিত হয়। বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন এবং টি, আর একটা হলো যে তাদের এনার্জি ডিফারেন্স। আর এগুলো তো বলেছিলাম কি তোমার, যে স্প্লিটিং এর যে ভ্যালু না, মানে কি, এটাকে আমি বলেছিলাম ওই যে পি যে ভেঙে দুইটা হইলো, এটাই পি এর মান এখানে যদি, এখানে হবে দুই, দুই এখানে জিরো স্টেট এস থেকে গেছে, এটা হবে ওয়ান। এটা যেহেতু টু তে পি তে গেছে, পি তে গেলে পরে এটা টু হবে, ঠিক আছে? তারপরে দুইটার এনার্জি ডিফারেন্স কে তো তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট, কত টেম্পারেচারে তোমার ফেনোমেনা হচ্ছে, সেখানে সেই ভ্যালুটা বসালে এই ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা আসে। ডেফিনেটলি এটা লেস দ্যান ওয়ানে হয়ে থাকে, তাই না? আমি সব সিস্টেমকে, মানে সব অ্যাটমকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারি না। কিছু গ্রাউন্ড স্টেটে থাকে, এটা মানে হচ্ছে ছোটই হয়। ওকে, তাহলে এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট কত ইত্যাদি তোমরা বই থেকে নিও, সেগুলোর আমরা এইখানটাতে দেখো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা এই যে নন মেটালস কে কেন এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি দিয়ে আইডেন্টিফাই করতে পারি না। এটা না পারার কারণ হচ্ছেটা কি, যে এনার্জি অ্যাক্সেসিবল না, সিম্পলাই এনার্জি অ্যাক্সেসিবল না। যে আমি যে সোর্স ইউজ করি, এক্সাইটেশন সোর্স, সেটা কিন্তু এই যে মেটাল অ্যাটমের জন্য ইউভি রিজিয়নে, কিন্তু নন মেটালের জন্য তার রেজোন্যান্স লাইন হচ্ছে ভ্যাকুয়াম ইউভি রিজিয়ন, মানে লেস দেন 200 ন্যানোমিটার, লেস দেন 200 ন্যানোমিটার।
ফলে সেটা এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল না, এই জন্য আমরা এই কাজটি, এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ইউটিলাইজ করে নন মেটালস কে আইডেন্টিফাই করতে পারি না। তবে ইনডাইরেক্ট একটা ওয়ে আছে, যেমন ধরো if you want to estimate the chloride anion presence in a sample, তখন তুমি কি করো, আমরা যদি সেখানে আমরা তোমার ফার্স্ট ইয়ার 2 আছে, আমরা কি করি, এই যে ক্লোরাইডটাকে আমরা কোনো কিছু দিয়ে প্রেসিপিটেট ফেলে দিলাম, তাই না? এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে সিলভার আয়ন দিলে তো তোমার stoichiometric amount of silver required to precipitate the chloride anion exist in a sample. ক্লোরাইড, সিলভার ক্লোরাইড তুমি পেয়ে গেলা, তখন সিলভার ক্লোরাইড কে তুমি আলাদা করে নাও, করে নিয়ে ওটাকে সলিউশনে নাও, সলিউশনে নিয়ে তুমি আবার যেভাবে আমরা কি বলে এএস এস্টিমেট করব, এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, সেইভাবে আমি এস্টিমেট করলে আমি সিলভারের কনসেন্ট্রেশন পাবো। মাইন্ড ইট, সিলভারের কনসেন্ট্রেশন, সিলভারের কনসেন্ট্রেশন মানে কতটা সিলভার আয়ন আছে পার্টিকুলার ভলিউমে, সেটা তুমি এস্টিমেট করলা। তাহলে তাহলে সিলভার যতটা আছে ক্লোরাইড আয়ন আমরা ঠিক ততটাই আছে। এই মেথডটা আমরা এইগুলো পরীক্ষায় কিন্তু থাকে। How you could estimate non-metals by using atomic absorption, তাই না? তখন তোমাকে এই কথাগুলো, এই যে এখানে ভিতরে যা আছে বেসিক কথা আমি বলেছি, তোমাকে ইনডাইরেক্ট মেথড আসলে ইউটিলাইজ করতে হবে, সেই করে তুমি এস্টিমেট করতে পারো। এইখানে ডিগ্রি অফ অ্যাবজর্পশনের যে মেইন ইকুয়েশন অ্যাটমিক এনার্জি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির, সেই ইকুয়েশনটা দেওয়া আছে, তার টার্মস গুলো এখানে বলা আছে। এটার উপর তাইলে আমরা আলটিমেটলি যেটা পাই, যে কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল হচ্ছে তোমার যে পরিমাণ এনার্জি অ্যাবজর্পশন হচ্ছে, যে পরিমাণ অ্যাবজর্পশন হবে সেটাই কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল। এটাই তাই মিন করে। এটা তোমরা পড়ে নিবা। আমরা বিয়ার্স-ল্যাম্বার্ট ল যে ধরনের বর্ণনা জিনিস ডিসক্রাইব করে, সিমিলার কেস, এক্স্যাক্টলি সেম কেস। এখন এইটা কি, যে স্কিমেটিক ডায়াগ্রাম ফর অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তা আমরা স্পেকট্রোস্কোপিতে আগে যে আমাদের যে কি বলে কম্পোনেন্ট গুলো দরকার, এটার ক্ষেত্রে একই রকম। কি কি দরকার ছিল বলো দেখি, একটু রেসপন্স করো, যে তোমার কি কি এলিমেন্টস একটা স্পেকট্রোস্কোপিতে থাকতে হয়, বলো। এত ডিটেক্টর, হুম, স্যার আমি তো লাইট দেখাই সোর্স। দিচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে, তুমি যদি চিনো আর কি। হুম, এইখানটাতে তোমার কি, এই যে সোর্স, এই যে সোর্সের ক্ষেত্রে এখানে আসলে ওরকম ওরা ভাবে কিছু বলে নাই, জিনিসগুলো তোমার বুঝতে কষ্ট হবে। ইটস অপটিক্স, এই যে অপটিক্স, এই যে অপটিক্স, হ্যাঁ, এন্ড দেন সেখানে যে হলো, তারপরে যে প্রিজম বা মনোক্রোমেটর, এইগুলো অপটিক্স, এই যে লেন্স, হ্যাঁ, এখানে আবার ডিটেক্টর, এখানে ওই মনোক্রোমেটর ইউজ করে, এই মনোক্রোমেটর, এগুলো ভিতরে পড়লেই বোঝা যায় সেম জিনিসপত্র। তাইলে এখানে দেখো একটা ফ্লেমের সোর্সও আছে। ফ্লেমটা কেন দেওয়া হয়েছে সেটা বলছে অ্যাটমাইজেশন করার জন্য। এখন অ্যাটমাইজেশন গুলো কি আমরা একটু পরেই যাচ্ছি, এইটাতে না, আমরা এখানে ভালোভাবে পাবো না এই জিনিসগুলো। এই যে ইকুইপমেন্টের আপনার, হ্যাঁ, ইকুইপমেন্ট গুলো তোমাদের দেখিয়ে দিই। এটা কিসের, হ্যাঁ, এটা কিসের দেখো, যে অ্যাটমিক অ্যাবজর্পশনের লাইন উইথ, এই যে লাইন উইথ সো ন্যারো, 0.002 ন্যানোমিটার। তো এটা কেন আসছে, এটা জাস্ট একটা স্পেসিফিক এনার্জি স্টেট থেকে আরেক এনার্জি স্টেটে যাচ্ছে উইদাউট এনি ইন্টারফারেন্স। সেই সিচুয়েশনে তোমার এই যে অ্যাটমিক লাইন উইথটা 0.00, তো 1000 ভাগের না, 1000/2 ভাগ, না 1000/2 মানে 1 ন্যানোমিটারের 1000/2, 1000/2 ভাগ। আচ্ছা ঠিক আছে, দেখো কত ন্যারো। তো এইটা কার জন্য পেলা এটা, এই যে দেখো জিঙ্কের জন্য 213.9 ন্যানোমিটার ফ্রম এ হাইড্রোজেন ল্যাম্প, লাইন্স জিঙ্ক ফ্রম এ হাইড্রোজেন ল্যাম্প। হাইড্রোজেন ল্যাম্পের কেন কথাবার্তা আসছে, ফ্রম এ হাইড্রোজেন ল্যাম্পের কি কাজ?
জিঙ্কের তুমি এক্সাইটেশন করলাম, তার দেখো রেজোনেন্স লাইন্সটা হলো একটা পার্টিকুলার রেজোনেন্স লাইন, কিন্তু একটা লাইন না, আসলে তো অনেকগুলো লাইন হবে। তোমরা ব্রয়টিয়ান ডায়াগ্রামের কথা জাস্ট চিন্তা করো, সেখান থেকে তুমি বিভিন্ন স্টেটের যে যে ট্রানজিশন গুলো ইনভলভ, সেখান থেকে এটা পার্টিকুলার একটা লাইনের কথা শুধুমাত্র বললো এখানে। উম আচ্ছা, এখন দেখো একটু ক্রিটিক্যাল জিনিস এই জায়গাটাতে। আমি যে সোর্স ইউজ করব, রেডিয়েশন সোর্স, এখানে কিন্তু স্পেশাল টাইপ অফ সোর্স লাগে। আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ করেছিলাম না বিভিন্ন লেজার এর ক্ষেত্রে, রামানের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মনোক্রোমেটিক লেজার সোর্স। আর এর ক্ষেত্রে আইআর এর ক্ষেত্রে আমরা ট্রানজিশন, ইনার ট্রানজিশন মেটাল অক্সাইডস, মেটাল ইটসেলফ, এগুলো মেটাল অক্সাইডস আমরা হিটিং করলে পরে কত 2000 কে তে হিটিং করলে পরে যে রেডিয়েশনটা বের হয় সেটা সোর্স হিসেবে ইউজ করেছি। কিন্তু এই যে অ্যাটমিক ট্রানজিশনের জন্য তোমার লাগবে হলো ক্যাথড। এখন এই হলো ক্যাথড মানেটা কি? অবশ্যই একটা ক্যাথড যেটা হলো মানে ভিতরে ফাঁপা থাকবে। It's itself made by the metal ion that you need to identify. বুঝছো? একটা মেটাল হলো ক্যাথোড অর্থাৎ মেটাল সারফেসের তোমার কোটিং দেওয়া থাকে ওই পার্টিকুলার মেটাল। জিঙ্কে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে জিঙ্কের কোটিং দেওয়া থাকতে হবে। হুম। এবং এটা হলো সিস্টেম। তাহলে এখন এগুলো কি, আমি স্ট্রাকচারটা আমরা দেখবো একটু পরে গিয়ে। এখন দেখো এটা টু ন্যারো, ন্যারোনেস প্রয়োজনীয়তাটা কোথায়? প্রয়োজন আছে। কারণ এই যদি এক্সাইটেশন সোর্স বা রেডিয়েশন সোর্স যদি ন্যারো না হয়, তোমার যে এস্টিমেশনের মধ্যে এই যে আমি যদি এই যে এটা লাইন যদি খুব ওয়াইডার হয়, সেখানে আমার কতটুকু অ্যাবজর্ব করবে? মলিকুলের মধ্যে, অ্যাটমের মধ্যে যে ট্রানজিশন লাইন, সে তো ওই যে এইটুকুই অ্যাবজর্ব করবে, 0.09 0.02 ন্যানোমিটার, তার মানে 100% অ্যাবজর্পশন অলমোস্ট। তখন কিন্তু আমার ক্যালকুলেশনটা সুবিধা। আর যদি আমার ওয়াইডার লাইন উইথ আমি যদি সোর্স হিসেবে ইউজ করি, সে 5 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটারের মধ্যে মাত্র 0.002 ন্যানোমিটার অ্যাবজর্পশন হলো, রিমেইনিং কি থাকলো? হিউজ বিষয়। তাহলে ওইটার এই যে তুমি এই যে হিসাবটা করার ক্ষেত্রে, এই জিনিসগুলো সেন্স করার ক্ষেত্রে সিস্টেমের সার্টেন তোমার এরর যেটা আসে, দ্যাট ইজ টু মাচ, সেটা হাইলি এরোনিয়াস হবে। সেই জন্য আমার এক্সাইটেশন সোর্সটাকে আমাকে ন্যারো করতে হয়। তো ওই ন্যারো করতে হলে তাই সোর্স ইটসেলফ জিঙ্কে সোর্স হইতে হবে, অন্য কোনো সোর্স না। এখানে কোনো তুমি মনোক্রোমেটর বিষয় না। জিঙ্কে যখন তুমি ইয়ে করবা, ভ্যাকুয়ামে নিয়ে তাকে যদি কি বলে ইলেকট্রন দিয়ে স্ট্রাইক করো, দেন সেখান থেকে তোমার যে রেডিয়েশন সোর্স আসবে সেইটাই এরকম লাইন আসবে। ফলে আমি এটা এখন যদি আমরা একটুখানি এই যে পড়ি, যে কথাটা বলছিলাম সেটাকে, এই যে যদি পড়ি, দেখো যাচ্ছে এই যে এইটুকু তো আমি পড়লাম যে অলরেডি অ্যাটমিক লাইন আর ভেরি ন্যারো। এই যে উপরে দেখালো যে দিস ওয়ান, they are so that the if we were to use a continuous source of radiance such as hydrogen lamp, it would be very difficult even to detect the lines. Absorption of narrowband from continuum is illustrated in figure 7.4. 7.4 উপরেরটাই তো 7.4। ওকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই যে জিঙ্কে আমরা আমরা যে হাইড্রোজেন ল্যাম্প যদি ইউজ করি, হাইড্রোজেন ল্যাম্প থেকে যে লাইনটা আসে সেটার উইথ আগে আমরা
In this video, we will talk how to subtract baseline from XRD data. Here we are having the XRD data and here is its plot. Now, although it seems that no baseline correction is required here because it is almost smooth data, but it requires a little bit of correction, and we can see here by drawing a line. And let me remove any bend from here. Now it's a straight line. Let me change the width and color of it to make it more visible. And now here we can see that the data needs a little bit baseline correction. As we can see here, it is almost flat here, but after this point it is rising a little bit from the straight line. So we will have to correct this data. Select the plot and peaks and baseline, and then peak analyzer, open dialog, and we are having the preview here. And we will go to subtract baseline and then next, and here we will have to select a constant mode. Here baseline constant mode, we will see a user defined one, and the user defined is this one, serve second derivatives, and the 8 points which are already marked here. So we will click next. And now I want to modify the points a bit and select this point. It is already selected, and let me modify this one a little bit. Similarly, let me modify this way and this point as well, make it a bit lower. Similarly, this point I'm making a bit lower, and now it seems that it is fine. So I click done, and now next, and it has generated the columns. Now we are having XRD without baseline, and now here we are having the XRD with the baseline correction. And here I will say with baseline, and now I can plot both, and here we can see that now our data has been changed here, like from here to here it is like this one is almost straight now. Now let me plot from 20 to 90. Do apply it, and now we are up to 450 here. So this is now the baseline corrected XRD. We can do this with the help of a constant line mode as well. Okay, and now this one is baseline corrected. Similarly, the same data we can go on. Let me open this again. Instead of user defined, I will now select the straight line mode, which is called the constant mode, and it is open dialog. And let me go to subtract baseline and next, and now I will select the constant mode, and the constant mode is actually y equal 4. So this way we will not go into negative points. Next, and then if I subtract this one, then I can see that it has lowered a bit. Now almost all of the plot is lowering, so
this will not resolve over this issue that this one is supposed to be lowered, but let's see that how it will look like. And let me finish. So we are having now the baseline corrected data here. So this is one and this is corrected, and here it is. We can see here that there is not much improvement in this one in the straight line mode, but the user defined in which we can refine our data is very good compared to this one. Similarly, we can subtract baseline from an FTIR plot. Here this is an FTIR plot and I would like to subtract baseline from it, so that this point and this point are on the same line, and always you see these are to be from a straight line. So select the plot and then go to analysis, peak and baseline, and then open dialog. And here I say subtract baseline, and now I will click next. Now not a constant but a user defined, and it has selected already the points, the 8 points here. So I will have to modify these points from here because that doesn't seems to be good. So let's see. I would like that this point is to be close, means this peak is supposed to be just above a straight line, similarly this one and these as well. So let me select like this one, that this point I do edit and I just move it a bit down, so it is here, and let's say I move it down a little bit, then this one is to be straightened with this. Similarly this point, this I will move just below this one so that the portion of the peak is not missed, while these points are fine except this one, it should be a bit lower, and this one should also be a bit lower. So now the plot is fine, that this is the baseline that I am going to subtract from it, and I click next and then do subtract it in order to see how it will look like. So we can see now that in the data it is created the baseline. So I will copy this one and paste here, and it will be with baseline correction. শুধুমাত্র একটা পার্টিকুলার মেটাল অ্যাটমকে আমি এস্টিমেট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি by using hollow cathode, single hollow cathode. But people might think like that, multi-element hollow cathode. This one fine, baseline multi-element hollow cathode বন্ধ থেকে চলে আসে তো না, multi-element hollow cathode বানাইতে হবে, ওই মেটাল অ্যাটম গুলোকে তোমাকে মিক্সড করতে হবে, বিভিন্ন মেটাল অ্যাটমকে সেম প্রপোর্শনে তুমি মিক্স করো, অথবা জানি না ডিপেন্ডিং অন দি স্টেবিলিটি তুমি কোন এখানে প্রপোর্শনটা ভ্যারিও করতে পারে। যে মেটাল অ্যাটম গুলো খুব ইজিলি ভোলাটাইল হয়, তাড়াতাড়ি সেই hollow cathode-টা নষ্ট হয়ে যাবে, তাহলে সেখানে পরবর্তীতে দেখবা যে যেটা হাইলি ভোলাটাইল সেটা দিয়ে পরবর্তীতে সেই মেটাল অ্যাটমকে আমি যখন আইডেন্টিফাই করতে চাই সেটা পাচ্ছি না, কিন্তু যেটা লেস ভোলাটাইল সেগুলো আমি পাচ্ছি। তাহলে এরকম একটা ডেভেলপমেন্ট হলো ইন 1958 বাই রবিনসন, এটা অবশ্য আনপাবলিশড ওয়ার্ক। সেখানে তারা কি করছে, এই যে cathode made of 3 elements, এই যে iron, nickel, vanadium, for the simultaneous detonation of these elements in oils. Oils এর ভিতরে এগুলো থাকে, বুঝেছো, যে মিনারেল সলসে কিছু কিছু এগুলো থাকে। This video we will have to talk how to correct an XRD plot and how to smooth it. So let's start with an XRD plot.
তাই না? Here in this XRD ফলে plot, সেই let জিনিসগুলোর me ডিস্ট্রিবিউশন তাহলে এরকম zoom একটা it জিনিস and থিঙ্কিং then we দ্বারা can see নিয়ে that it আসলো, is এখানে almost এসেতে সে correct with আলটিমেটলি কি respect to করেছে, the এই যে এই baseline, কথাগুলো আসছে, except at this তুমি যে এটা portion. তিনটা মেটাল অ্যাটমকে So the দিলা very first thing সিমেন্টিনিয়াসলি, I ভালো কথা, তুমি select পেয়ে this যাবা, one and সবই I পাবা, go to কিন্তু analysis কিছু and then প্রবলেম আছে। to এই the যে কি peaks হচ্ছে, and they are baseline and I poison correct its in baseline a used in little gasoline. bit. আচ্ছা, এটা কেন আমার দরকার? এগুলো আসলে And ক্যাটালিস্ট here I পয়জন say হিসেবে কাজ subtract করে। baseline পেট্রোলিয়াম and যখন go ক্র্যাকিং next করতে হয় and I তখন এগুলো select a user কতটুকু আছে defined তাহলে mode, সেগুলোকে and রিমুভ করা, here it এবং has found আলটিমেটলি the peaks রিমুভাল হয়েছে কিনা automatically সেটা and I চেক go করার on জন্য with them. ওই অ্যানালাইজ। And আচ্ছা, next তাহলে এখন I will দেখো modify এই this যে one এখানটাতে point কি here প্রবলেম, এই যে and কিছু let প্র্যাকটিক্যাল me প্রবলেম আছে। modify One this one. element in the hollow cathode It was always is more to be volatile here than the and others, I click and done slowly and then completely next, and now I coated the subtract and I inside see of that the it is cathode fine. during So sputter. I finish this one যেটা and ইজিলি now I ভোলাটাইল, can যেটা go তো মিক্স to করলা, the যেটা data ইজিলি and the ভোলাটাইল, সে data কি করে is ব্যাপার that পেয়ে গিয়ে I আবার have, কনডেন্স করে সারফেস, this is পুরা my টপ XRD সারফেসটাকে plot. সেই So ভোলাটাইল I select কম্পোনেন্টটা this কাভার one করে and this দিবে। one and I ফলে do plot পরবর্তীতে it, দেখা যাচ্ছে and now শুধু this is সেটারে the পাইলা, যেটা baseline টপে আছে, corrected plot. লাইন জেনারেশন হচ্ছে Double সেটার, click আর this বাকিগুলো one হচ্ছে। and remove This is a the serious extra problem because the legends. light intensity from this one is continually changing. One element Okay, increasing in intensity and the and other now two is decreasing. বুঝা I'm গেল? having, let খুব me ইজি plot কিন্তু it এটা, from তোমরা কেমিস্ট্রি 20 যারা পড়েছো to এগুলো বুঝতে পারো। let's say তোমরা 90. ডিস্টিলেশন বা ইভাপোরেশন, কনডেনসেশন So যারা পড়েছো এগুলো থেকে কোরিলেট from করা যায়। on the x-axis আচ্ছা, I'm তাইলে এটা having গেল from সেইভাবে। 20 এখন to আমরা আর 90. মাল্টি এলিমেন্টের কথা আর এখানে, Okay, and now the plot তাহলে is মাল্টি fine. এলিমেন্ট খুব বেশি Let ইয়ে না, me তারপরেও কেউ কেউ zoom করছে it কিন্তু। a bit more. এই যে 12টা So এলিমেন্টকে now the আইডেন্টিফাই plot করা is যায়, fine, but I will এরকম have কিছু to সিস্টেম smooth this plot in order to remove the noise which is here. These peaks are of interest while this noise is supposed to be removed. So select this one and then go to analysis, signal processing, smooth, and then open dialog and auto preview this one so that it can show us the actual plot. Let me zoom the portion where মানে সবগুলোতে কারেন্ট সাপ্লাই, ভোল্টেজ I'm সাপ্লাই করলে interested, so I will লাইন only জেনারেট keep করতে পারে। that এটা একটা range ভালো। here up এই to যে 90. রলেন্ড So this সার্কিট, is my এটা plot, ফাইন, এগুলো পাওয়া যায়। and পার্কিনেল now মার্ক, in this পার্কিনেল মারের plot অ্যাটমিক I অ্যাবজর্পশন can ফটোমিটারেই আছে, do এটা ভালো। some fittings, and let's আমেরিকান say I কোম্পানি, এটা start with ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাইড। this one that I আমাদেরটাও move সম্ভবত to পার্কিনেল মার্ক 15, না, and you see that সীমাঞ্চল। it has almost removed that noise here. আচ্ছা, তাহলে এগুলোর একটা While অ্যাডভান্টেজ হলো the তুমি one যদি একটা problem that it ইন্ডিভিজুয়াল is causing অলুক্ষেত্রকে একবার is সেট the আপ করলা intensity is getting এন্ড down. এটা মানে So স্পেকট্রাম নিলা, we ওটাকে can সরিয়ে আর keep একটা the intensity the দিলা, এটা তোমার same টাইম লাগে। by তুমি just যদি এরকম leveling সার্কুলার it একটা here at সিস্টেম, this point, রোল্যান্ড but for the smoothing we can, টাইম যদি then সবগুলোকে whenever we are interested রাখো in the ওই প্লেসে intensity we এন্ড will দেন have কানেক্ট to করো, keep both the দেন ইউ ক্যান profiles. complete And your if I do identification like of to different 30 elements points in for a short example, time, and now সেটা it সম্ভব, has ঠিক dropped আছে? the এটা intensity জায়গাগুলোতে a আছে lot, so I will ইত্যাদি move ইত্যাদি। to 20 points, এইটার আর দরকার and নেই। I think আমরা the 15 was ইলেকট্রিকের fine. And রিসার্চ here I go to, এই let's যে say, এখন another দেখো method মূল which is the মূল adjacent আমরা ইতে আসছি। averaging, and একটা as I go অ্যাটমিক to adjacent স্পেকট্রোফটোমিটারের averaging, then I see ভিতরের that জিনিসগুলো কি it is রকম। changing the peaks. So এইখানে I will দেখো keep this method, এগুলো স্যাম্পল ইনলেট and now প্রসেস। this is showing me that এখন the স্যাম্পল ইনলেট প্রসেস কি XRD হয়, plot এটা has been নেবুলাইজার smoothed, থাকে। তোমরা নেবুলাইজার and অনেকে হয়তো if ব্যবহার I change the করেছো, polynomial order I will see যারা তোমাদের no জমিতে prominent থাকে effect এগুলো here, so I will নেবুলাইজার। keep this একটা one যাচ্ছে at স্পেস 2, তার মানে কি ওটা and নজেল I থাকে click মুখে OK. ভিতরে গেছে, So দেন now তুমি the smooth plot is here and the actual plot is just behind it. তার মানে So কি what can I পার do? I ইউনিট can টাইমে just পাই যে zoom এদিকে it, ওটা হয় প্রত্যেকটা জায়গায় কোনো and all now quantity here of for this elements I double click তাই না? this one তুমি নেবুলাইজ and যখন I করো তখন select তুমি a চাইলেও little bit অ্যাগ্রিগেশন সম্ভব light হবে না, color তাই না? for this যত one. ন্যারো তুমি For নজরের এই যে example, this, টিপটা let তৈরি me করবা, apply this তত one, তারে so তুমি it's অ্যাটমিক লেভেলে যদি even টিপ dark. বানাতে পারো তো আর কোনো So I সমস্যাই will নেই। select মানে this প্রতিটা color and সময় apply প্রতিটা this সময় one, একটা একটা করে atom
and while Solution. for this Solution এ plot নিয়ে I তুমি will স্প্রে select করো the blade নেবুলাইজার ইউজ and করে, I do দেন apply. তাহলে অলমোস্ট তুমি So now স্মল টাইনি this way পার্টিকেলস হিসাবে I can ড্রপলেট show হিসাবে জিনিসগুলো that যাচ্ছে। this এটা is জাস্ট আমার the ইনিশিয়াল actual সিস্টেম যেখানে আমি XRD plot and নেবুলাইজারটাকে this one সংযুক্ত করি is করলাম, the দেন smoothen plot. So these এগুলোতে peaks আলটিমেটলি are of তুমি interest ফ্লো রেট while না the noise প্রতি over সেকেন্ডে here কি it has পরিমাণ ফ্লো been হবে removed সেগুলোকে from তুমি it. বিভিন্ন So বাল্বের this ভিতর দিয়ে way কন্ট্রোল I can করলা। smooth an এই যে দেখো XRD এখানে একটা plot ফ্লেম আছে, হ্যাঁ as well, এই যে ফ্লেম, এটা এখানে and ফ্লেম, I এখানে can keep তার এই যে both the মিক্সিং plots, চেম্বার the ফ্লেমের smooth ভিতরে আমি and the যে actual, in বার্নারের order ভিতরে কি কি জিনিসপত্র to অ্যাড করব, easily কি refer to কি the ফিউল intensity ফিউল অ্যাড here. করব, কি অক্সিডেন্ট Thank অ্যাড you for করব, কত watching. রেশিওতে অ্যাড করব, তার ফ্লো রেট কত হবে, সেগুলো দিয়ে আলটিমেট গোল হলো টু গেট optimum atomization to create an each of the single atom in the flame. এই হলো আমার গোল। তাহলে আমি এখানে কি করি, সলিউশনের ভিতর থেকে একটা যে স্যাম্পল বানাই, স্যাম্পলের সময় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু কি বলে এটাকে ভুলে গেলাম, স্যাম্পলের বাইরে আর কি কি জিনিসগুলো থাকে যেগুলো কি কি বলে একসঙ্গে, হুম In স্যাম্পল this video, ছাড়া we will talk একটা how to সিস্টেমের মধ্যে deconvolute অ্যানালাইজ a ছাড়া collection of স্যাম্পলের peaks মধ্যে আর into যা কিছু individual থাকে peaks. বলে So ম্যাট্রিক্স। let's open this এই যে one. ম্যাট্রিক্স, Here I can see ম্যাট্রিক্স that এলিমেন্ট this মানে plot ম্যাট্রিক্স is এলিমেন্ট a তোমার উদ্দেশ্য collection হলো আমি of স্যাম্পলটাকে 5 peaks, কনভেনিয়েন্ট স্টেটে and নিয়ে each of টু the peak মিটিগেট corresponding মাই to an গোল টু individual হ্যাভ entity. দিস যে অ্যাটোমাইজ Sometime we want to এলিমেন্টস হিয়ার, calculate ঠিক আছে, এটা হলো parameters of a গুরুত্বপূর্ণ given বিষয়। peak. তাহলে So এখন for দেখো, that তার মানে purpose এখানে we will ফ্লেমের have একটা to উষ্ণতার convolute বিষয় this আছে, plot into সব its স্যাম্পল individual peaks. একই So উষ্ণতায় let's select a অ্যাটমাইজেশন হবে plot, না, ইট ডিপেন্ডস and অন দেয়ার from স্টেবিলিটি, তাই here না, বন্ডিং analysis এনার্জি, go to peaks and baseline নানান and কিছু then আছে, multiple প্রত্যেকে peak fit প্রত্যেকের and আলাদা then আলাদা open বিষয় হবে। dialog. তাহলে সেটা একটা, Now তাহলে is the নেবুলাইজেশন dialog will কোন open, মিস্ট it will মানে show a ফাইন box পার্টিকেলস and তৈরি here করা, will একটা be a সার্টেন menu পার্টিকেল that এটা ক্লোজ how করবে, I will do the করা fitting, হয়, হ্যাঁ? and that আচ্ছা, আর fitting এখানে let's তো say ফ্লো I মিটারের select জন্য with তোমার জিনিসপত্র থাকে, আর Gaussian এইখান দিয়ে একটা and খেয়াল I করো, click এই যে OK. ইমপ্যাক্ট ব্যান্ড, Now এই it যে will open নেবুলাইজার a থেকে new যাওয়ার menu পরেও and it will say এই যে double বিট click এই to বিটের pick সঙ্গে the কিন্তু peaks. পারি So I লাগে, will এই যে have এই to টোন পারি double লাগলে click here ফার্দার in তোমার order আরো to ডিসপারশন pick the peaks. ডিসপারশন হয়ে And সেখান let's থেকে say তোমার means বড় it's বড় not যে necessary that ড্রপলেট গুলো থাকে the সেগুলো আবার cursor সাকশন is করে নেওয়া হয়, exactly মানে এটা on the peak. কন্টিনিউয়াস, এটা একটু I ক্লোজ can move it সিস্টেম, এখানে পাম্পিং like করা this হয় one as well অনবরত, and it will ফলে select তুমি the peak. স্যাম্পল দিচ্ছ I এদিকে, double click and here then and এখান when the থেকে cursor ফাইন is on নিশ্চয়ই this এই peak বিটের I সঙ্গে double বাড়ি লেগে click, আরো ফার্দার and ফাইন similarly পার্টিকেলস when হচ্ছে, it is and then here I it double goes click, to the and picture another of peak which is the here I occidental double click fuel here. to this This peak flame I area, also want to and include, here so you I can double click have here as well, and similarly তোমার কি at ভেপার, this point. ভেপার, So and I am এটার এদিকে having আমরা ওই যে a হলো total ক্যাথোড ল্যাম্প of থেকে 6 peaks, ইন্ডিভিজুয়াল and রেজোনেন্স now I লাইন, can সেই fit them রেজোনেন্স directly, লাইন or I কিন্তু go to ওখানে the অনেকগুলো open লাইন তৈরি nonlinear হবে, fit সেটাকেও in তোমার order to ফিক্সড do করতে some হবে। সেই changes জন্য to it আমরা as প্রথম well. দিক দিয়ে যে স্কেমেটিক ডায়াগ্রাম যে দেখিয়েছি সেখানে দেখো আমার যাওয়ার আগেই And for এখানে that, একটা I will মনোক্রোম have জেনারেটর to দরকার ছিল, use the same এই menu. মনোক্রোম The কেন menu দরকার is ছিল? we did for the fitting parameters. So it's almost the same thing. This is the formula for the Gaussian fit, and this is the sample curve which is showing us different parameters. And here we are having the edit function menu and one iteration and iteration until converge. So I will have to move it a little bit this way, and now we are having in this 1 2 3 4 5 6 peaks here, and এটা বলে কি মোর স্পেসিফিক ওয়েতে জিনিসগুলোকে ইন্টারঅ্যাক্ট করানো, প্রপাগেট করা, সেই জন্য আমাকে যা যা প্রয়োজন সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলো লাগবে। এইখানটাতে আমরা তো এইখান থেকে তুমি তো এই যে পেলা তো ওখানে যে এটা এর আউটপুট হলো ক্যাথোড ল্যাম্পের আউটপুট ইন্টারঅ্যাক্ট করবে, তারপরে অ্যাবজর্পশন হবে। তাহলে আমি যদি এইখানে তার এনার্জিটা মেজার করি, এই যে আমার এই লাইটের ইন্টারঅ্যাক্ট করার আগে